হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর 18 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 18.3 পেজ নম্বর 217। দাগ নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা অঙ্ক এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তাহলে শুরু করছি একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, কোনগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়, সেটা আমি তোমাদের আগের ভিডিওতে আমি করে দেখিয়েছি এবং সেখানে বুঝিয়েছি। সেই ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই স্ক্রিনের মধ্যে আই বাটনে ক্লিক করলে তোমরা সেই ভিডিও থেকে দেখে নিতে পারো। তবুও আমি এই ভিডিওতে পূর্ণবর্গ সংখ্যা আমি বলে দিচ্ছি। দেখো, 1কে 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত পাই 1, 2কে 2 দিয়ে গুণ করলে কত পাই 4, 3কে 3 দিয়ে গুণ করলে কত পাই 9, 4কে 4 দিয়ে গুণ করলে কত পাই 16। এই যে 1, 4, 9, 16 এই যে সংখ্যাগুলো আসছে, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এইবার এইখান থেকে ধরো তোমাকে বলল যে 10-এর একটা সংখ্যা, যে 10-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 10-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে দেখো, 10-এর আগে কি সংখ্যা আছে পূর্ণবর্গ সংখ্যা, দেখো 9 আছে, আর 10-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত আছে 16 আছে। তাহলে কোনটা কাছে অবস্থিত, এইখান থেকে এটার ডিফারেন্স হচ্ছে 1 আর এটার ডিফারেন্স হচ্ছে 6, তাহলে নিশ্চয়ই 9টা কাছে রয়েছে। তাহলে 10-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। তো এখানে একের দাগের অঙ্কটা বলছে যে 1000, এই 1000 সংখ্যাটার পূর্ণবর্গ সংখ্যাটার 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। তো 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে 1000-এর আগে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, 1000-এর পরে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। কোনটা কাছে আমাকে সেটা দেখে নিতে হবে। তো এই পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে আগে আমায় এই 1000-এর বর্গমূল করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 1000-এর বর্গমূল করছি। তাহলে 1000-এর বর্গমূল করতে গেলে আমার ডান দিক থেকে দুটো করে মাথায় দাঁড়িয়ে দিতে হবে। এই দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, এই দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম। ঠিক আছে, এইবার এইখানে এই একটা দাঁড়িয়ে দিলাম, এইভাবে দাঁড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 10-এর কাছে কোন পূর্ণবর্গ সংখ্যা যাবে, দেখো 3 3-কে 9। ঠিক আছে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 9 হবে। ঠিক আছে, তাহলে 9 কয় দিতে 10, 1 দিতে, দুটো শূন্য নামলো 100। এইবার দেখো এইখানে যে সংখ্যাটা থাকবে তার ডবল করতে হবে, 3 দুগুণে 6। এবার এখানে এমন একটা সংখ্যা খাওয়াবো, সেটা এখানেও খাওয়াবো। ধরো যদি 1 খাওয়াই তাহলে 61 হবে, তাহলে এখানে 1 খাওয়াবো, এই 61-কে 1 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। 2 খাওয়ালে তাহলে 62, 2 দিয়ে গুণ করলে তাহলে 62-কে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তো দেখতে পাচ্ছি 61-কে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 61, 2 বসালে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার 1ই বসাতে হবে। তাহলে 61 1-কে 61, তাহলে 1 কয় দিতে 10, 9 দিতে, হাতে 1, 6-কে 7, 7 কয় দিতে 10, 3 দিতে। তাহলে 1000, দেখো 1000-এর থেকে 39 অবশিষ্ট থাকছে। 39 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি 1000-এর আগের পূর্ণ সংখ্যাটা পেয়ে যাব, পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 1000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সেটা কত হবে 1000
মাইনাস 39। তাহলে 9 কয় দিতে 10, 1 দিতে, 3 আর 1 4, 4 কয় দিতে 10, 6 দিতে, হাতে 1, 1 কয় দিতে 9 দিতে, তাহলে 961। তার মানে 1000-এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা হলো 961। এইবার পরের পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে গেলে কিভাবে করব? কারণ আগের পূর্ণবর্গ সংখ্যা দেখো 31, ওটা 31-এর স্কোয়ার, এটা হচ্ছে 31-এর স্কোয়ার। 31কে 31 দিয়ে গুণ করলে 961 হয়। তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয়ই 32-এর স্কোয়ার হবে। তাহলে 1000 এর পরের পূর্ণবর্গ সংখ্যা, পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 31 প্লাস 1 তার স্কোয়ার, অর্থাৎ 32-এর স্কোয়ার, মানে 32 গুণিত 32, 32 গুণিত 32। তাহলে 32কে 32 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 3 3কে 9, 4 6 6 12, 2 হাতে 1, 9কে 10, তাহলে 1024। তাহলে 1000-এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024, এটা হচ্ছে 32-এর স্কোয়ার, ঠিক আছে। 1024 হলো, আর আগের পূর্ণবর্গ সংখ্যা 961। তাহলে দেখো 1000 সংখ্যাটা তার পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024, আর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 961। এবার কোনটা কাছে? দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, কত ডিফারেন্স আছে? 39। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে দেখো 24। এইগুলো কিন্তু তোমাকে খাতায় করতে হবে না, ঠিক আছে, আমি যা সেটা বোঝাবার জন্য তোমাদেরকে করছি। এই যে আমি বক্স করে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 39, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 24। তাহলে কোনটা কাছে অবস্থিত? যেটা নিশ্চয়ই ডিফারেন্স কম সেটা নিশ্চয়ই কাছে অবস্থিত, তাহলে 1024। তাহলে অতএব 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 1024। তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে এইভাবেই বার করতে হয়। আগের সংখ্যাটা এইভাবে বার করে নেবো, আর পরের সংখ্যাটা এইভাবে বার করব, করে যেটা কাছে অবস্থিত অর্থাৎ ডিফারেন্স যেটার কম সেটাই হয়ে যাবে উত্তর। এইবার 2-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। আগে অঙ্কটা ভালো করে পড়বে, পড়ে অঙ্কটা নিজের মস্তিষ্কে আগে চিন্তা ভাবনা করবে যে কিভাবে অঙ্কটা করলে আমি অঙ্কটা সমাপ্ত করতে পারবো বা অঙ্কটা ঠিক জায়গায় যেতে পারবো। তো দেখো কি বলছে, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা তো খুবই সহজ। তার কারণ হচ্ছে যে 9585-র বর্গমূল করব, বর্গমূল করে যেটা অবশিষ্ট পড়ে থাকবে আমি যদি সেই সংখ্যাটাই বিয়োগ করে দিই তাহলেই তো আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আগে আমি 9585 এটার আগে বর্গমূল করব। তো ডান দিক থেকে দুটো করে মাথায় দাঁড়িয়ে দিলাম, দিয়ে এই, তাহলে 95-এর কাছে আমার কত যাবে দেখো, 9 কত বলো তো 81, আর 10 কত বলো তো 100, এটা 81 100। তাহলে 95-এর কম কোনটা আছে? 81 রয়েছে। তাহলে কত হবে 9 9 9 গুণিত 9 কত হচ্ছে 81। এবার বিয়োগ করি, 1 কয় দিতে 5, 4 দিতে, 8 কয় দিতে 9, 1 দিতে 14। এবার দুটো সংখ্যা নামবে 85। এইবার এখানেটা দাঁড়িয়ে দিলাম, এইখানে যা আছে তার দ্বিগুণ করতে হবে এখানে, মানে 9কে 2 দিয়ে গুণ করে 9 দুগুণে 18। এইবার আমি এখানে কত বসাবো? আচ্ছা আমি 5টা বাদ দিলাম, ঠিক আছে, 5টা বাদ দিয়ে 148-এর কাছে 18 নামতা পড়লে কত যাবে? 18 1 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 108, তাই তো? আর 7 18 126, ঠিক আছে। তাহলে আমি 1 8 আমি 7 দিয়ে একবার দেখি কত যাচ্ছে, তারপরে আমি 8 দিয়ে খাওয়াবো। তাহলে 7 7 49, 9 হাতে 4, 7 8 56, 57 58 59 60, 60 0 হাতে 6, 7 1 7, 8 9 10 11 12 13, 1309 হচ্ছে।
আবার আমি 8 খাইয়ে দেখি তো, 188কে 8 দিয়ে, 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 65 66 67 68 69 70, 70 0 হাতে 7, 8 8 8, 9 10 11 12 13 14 15, তাহলে 1504। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি 7 খাওয়াবো। তাহলে এখানে আমি 7 বসালাম, এখানেও 7 বসালাম, তাহলে কত হচ্ছে 1309, 1309। এবার বিয়োগ করি, 9 কয় দিতে 15, 6 দিতে হাতে 1, 1 কয় দিতে 8, 7 দিতে, আর 3 কয় দিতে 4, 1 দিতে, তাহলে 176 এক্সট্রা থেকে যাচ্ছে। আমি যদি এই সংখ্যাটা থেকে 176 বিয়োগ করে দিই, তাহলেই তো সেটা 97 স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা কী লিখব? 9585 থেকে 176 বা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। এইবার 3 অঙ্কটা কি বলছে, যে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আগের অঙ্কটা ছিল বিয়োগ করলে, এটা বলছে যোগ করলে। তাহলে আগে আমায় বর্গমূলকটা করতে হবে। 5320, দেখো দুটোর করে মাথায় দাঁড়িয়ে দিলাম, দিয়ে এই, তাহলে কত যাবে, 7 গুণিত 7, 7 7 49, আর 8 গুণিত 8, 8 8 64, তাহলে কোনটা যাবে, 49 যাবে। তাহলে 7 7 49, 9 কয় দিতে 13, 9 10 11 12 13, 4 দিতে, 4 রেখে 5, 5 আর 5 মিলে গেল, আর এটা 2 0 নামলো। এবার এটা 7 দুগুণে, এটা ডবল করতে হবে, 7 দুগুণে 14। এইবার এখানে কত বসাবো, দেখো 100 যদি 2 বসাই, তাহলে 2 দুগুণে 4, 14 দুগুণে 8, 284। আচ্ছা 1 4 3 যদি 3 বসাই, তাহলে 3 3 9, 3 14 42, দেখো 429 হচ্ছে, তাই না? তাহলে আমার 2 বসাতে হবে, তাহলে 2 বসালাম, 2 দুগুণে 4 আর 14 দুগুণে 28, বিয়োগ করলাম, 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 8 রেখে 9, 9 10 11 12, 3 দিতে হাতে 1, 2 রেখে 3 4, 136 হবে। ঠিক আছে, 136। এখন যদি আমাকে বলতো যে এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, 136 বিয়োগ করলে, ঠিক আছে। কিন্তু আমাকে বলছে এর সঙ্গে কত যোগ করলে, মানে এর পরের পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে। তাহলে 5320 এর পরের পূর্ণবর্গ সংখ্যা, এর পরে পূর্ণবর্গ সংখ্যা, মানে 5320 বেশি যে, অর্থাৎ পরে, এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তাহলে কত হবে দেখো, 72 প্লাস 1 তার স্কোয়ার, অর্থাৎ 73 স্কোয়ার, যেটা করতে হবে 73 গুণিত 73। তাহলে 73কে 73 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে, 3 3 9, 3 7 21, 7 3 21 1 হাতে 2, 7 7 49 50 51, তাহলে 9 1 রেখে 2, 2 রেখে 3 5, তাহলে 5329 হলো, 5329। তাহলে 5320 সঙ্গে কত যোগ করতে হবে, 5329 বিয়োগ 5320, অর্থাৎ 9। তাহলে উত্তরটা কী লিখব, যে 5320 এর সঙ্গে বা এর সাথে 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই অ্যান্সার।
4 অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 এবং 45 দ্বারা বিভাজ্য। তাহলে আগে আমাকে বার করতে হবে এই যে 15, 25, 35 আর 45 দ্বারা বিভাজ্য সংখ্যা বার করতে হবে। তো সেই বিভাজ্য সংখ্যা বার করতে গেলে কি করতে হবে, লসাগু বার করতে হবে। ঠিক আছে, তাহলে 15, 25, 35 এবং 45 এদের লসাগু বার করছে। ঠিক আছে, তাহলে 15, 25, 35, 45কে প্রথমে 5 দিয়ে খাওয়ালাম, 5 3 15, 5 5 25, 5 7 35 আর 5 9 45। এরপরে দেখো এই দুটো সংখ্যা 3 দিয়ে যাচ্ছে, সেই জন্য 3 1 3, 5টা নেমে গেল, 7টা নেমে গেল, 3 3 9 আর যাবে না। তো লসাগু কত হবে, 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 গুণিত 3। এইবার এখানে একটা জিনিস দেখো, এই লসাগু যেটা এসছে এটা পূর্ণবর্গ সংখ্যা এসছে কি আমি দেখব। তো পূর্ণবর্গ আসতে গেলে সব কটাকে স্কোয়ার আকারে আনতে হবে। দেখো 5 দুটো 5-এর বদলে 5-এর স্কোয়ার হলো, দুটো 3 বদলে 3-এর স্কোয়ার হলো, কিন্তু একটা 7 অবশিষ্ট রয়ে গেল। তাহলে কি করতে হবে, এখানে যদি একটা 7 দিয়ে গুণ করি, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখব, লসাগুকে 7 দিয়ে গুণ করলে, মানে আর একটা 7 দিয়ে গুণ করলে, 7 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এবারে পূর্ণবর্গ সংখ্যাটা কত, অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত, দেখো 5 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার গুণিত 7, এটাকে আর একটা 7 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো 5 স্কোয়ার মানে 5 5 25 হলো, 3 স্কোয়ার মানে 3 3 9 হলো, আর 7 স্কোয়ার মানে 7 7 49। 25কে 9 দিয়ে গুণ করলে 9 25 কত, 4 25 100, আর 8 25 200, মানে 225। তাহলে 225 গুণিত 49। তাহলে এবার 225কে আমি 49 দিয়ে গুণ করছি। 9 5 9 45-এর 5, হাতে 4, 9 দুগুণে 18, 19 20 21 22-এর 2, হাতে 2, 9 দুগুণে 18 19 20, আর 4 দিয়ে 4 5 20 0, হাতে 2, 4 দুগুণে 8, 9 10-এর 0, হাতে 1, 4 দুগুণে 8, হাতে 9। তাহলে 5 2 0 9 10 11, তাহলে 1 1 0 2 5, এটাই হয়ে গেল উত্তর। এইবার 5-এর অঙ্কটা বলছে দেখো, বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8 15 20 এবং 25 দিয়ে বিভাজ্য। তাহলে আমাকে আগে 8 15 20 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বার করতে হবে, মানে লসাগু বার করতে হবে। তাহলে 8 15 20 এবং 25। দেখো প্রথমে আমি 5 দিয়ে নিয়ে যাচ্ছি, 8 হলো, 5 3 15, 5 4 20, 5 5 25। এবার যদি 2 নিয়ে যাই, তাহলে 2 4 8, 3 2 দুগুণে 4 5। আবার 2 নিয়ে গেলে 2 দুগুণে 4, 3 2 1 2 5, আর নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে নির্ণেয় লসাগু সমান 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 3 120, 120 গুণিত 5, 5 12 600। ঠিক আছে, 600 হয়ে গেল লসাগু। এইবার 600কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 600 সমান, দেখো 600 সমান কি পেয়েছি, 2 গুণিত 2 গুণিত 2
গুণিত 3 গুণিত 5 গুণিত 5, অর্থাৎ 2 স্কোয়ার 5 স্কোয়ার গুণিত 2 গুণিত 3, তার মানে একটা 2 আর একটা 3 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 3 দুগুণে 6 অবশিষ্ট। তার মানে 600কে 6 দিয়ে যদি গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 ও 3 একবার করে আছে এখানে দেখা যাচ্ছে বাড়তি 2 এবং 2 ও 3 একবার করে আছে, ঠিক আছে। তাই 600কে 2 গুণিত 3 সমান 6 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে। এইবার পূর্ণবর্গ সংখ্যাটা তাহলে হলো, অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হলো তাহলে 600 গুণিত 6, 6 3600, ঠিক আছে। তার মানে সব থেকে প্রথম যে সংখ্যাটা পেলাম 3600, 3600, দেখো এটা 4 অঙ্কের, এবং এর কমে আর কোনো সংখ্যা পাবো না যেটা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে 3600 কমে কোনো সংখ্যা আমি পাবো না যেটা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, যে নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো 3600, ঠিক আছে। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এইবার 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে কি করতে হবে? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে এই 3600কে আমার পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 3600কে পূর্ণবর্গ সংখ্যা কী হয়? 1 হয়, 4 হয়, 9 হয়, এইরকম সংখ্যা ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 3600 গুণিত 1 তাহলে 3600, আচ্ছা 3600 গুণিত 4 তাহলে এটা হবে 14400। তাহলে দেখো এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে, এটা 5 অঙ্কের, আর এইটা হচ্ছে যখনই আমি পরের পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করছি সেটা 5 অঙ্কে চলে যাচ্ছে, আর এইটাই একমাত্র আছে 4 অঙ্কের। তাহলে এটাই বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, যেমন এটা ক্ষুদ্রতম সংখ্যা হলো, আবার এটাই বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। অতএব নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 3600। তাই দুটোর ক্ষেত্রে সেম অ্যান্সার এসে গেল। অঙ্কটা একটু বড় হলো এবং অঙ্কটা লেখালেখিটা একটু বেশি, কারণ এই লেখাটা না লিখলে না এর কনসেপ্টটা যে না সেটা ক্লিয়ার হবে না, তাই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য লেখাটা লিখতে হলো বাধ্য হয়ে। 6 অঙ্কটা কি বলছে? বলছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে আগে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পিঠে 3টে শূন্য,
তাহলে এটাই হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে তাহলে এর পরেই যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা বার করতে হবে। অর্থাৎ 1000 এর বর্গমূল করলে 3 তিরিকে 9, এটা প্রথমেই এই অঙ্কটা করে দেখিয়েছি। 1 0 0 6 হলো 3 দুগুণে 6, 1 বসালো, তাহলে 61, তাহলে 9 3 39। তাহলে 39 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা 3 অঙ্কের হয়ে যাবে, অর্থাৎ 961, যেটা প্রথম অঙ্কটায় করিয়েছিলাম। কিন্তু পরের পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 1000-এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 31 + 1 তার স্কোয়ার, অর্থাৎ 32-এর স্কোয়ার, তার মানে হচ্ছে 1024। 32কে 32 দিয়ে গুণ করে 1024। তাহলে 1000-এর পরের পূর্ণবর্গ সংখ্যা 1024 এবং এটাই হচ্ছে 4 অঙ্কের। তাহলে নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1024। দিস ইজ দ্য অ্যান্সার। এইবার 7 অঙ্ক কি বলছে? যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে আমি ধরে নেব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9। তাহলে এই 4টে 9কে আমি বর্গমূল করি। এই কত যাবে? 9 9 81 যাবে। 8 হলো, 8 9 একদিকে। এবার দুটো 9 নেমে গেল। 9-এর ডবল কী হবে? 9 দুগুণে 18। এইবার কত বসাবো? এইবার আমি 180, আমি যে 9 বসাই তার 9 খাইয়ে দেখি। 9 9 81, 1 হাতে 8, 8 9 72, 73 74 75 76 77 78 79 80, 80 0 হাতে 8, 9 1 9 আর 8 17। ঠিক আছে, তার মানে 1701 কত বসিয়ে? 9 বসিয়ে। তাহলে বিয়োগ করি, 8 হলো, এটা 9 হলো, 198। তাহলে এইবার দেখো 100 পরের পূর্ণবর্গ সংখ্যা তো নেওয়াই যাবে না, তার কারণ ওটা 5 অঙ্কের হয়ে যাবে। কারণ 198 যদি বিয়োগ করি তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা থাকছে। দেখো 9999 বিয়োগ 198, বিয়োগ করলে 1 9 0 8 9801। ঠিক আছে, তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 9801। দিস ইজ দ্য অ্যান্সার।